প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই। বিশেষ করে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে বলছি, আজ আমি নবম ও দশম শ্রেণীর গণিত বিষয় পড়াবো। গণিতের দ্বিতীয় অধ্যায় সেট এবং ফাংশন। তোমাদের সেট প্রথম পর্বে ছিল প্রথম সেমিস্টারে বা অর্ধবার্ষিকী। এখন আমাদের আছে ফাংশন সম্পর্কে। সেট ও ফাংশনের দুইটা অংশ, সেট এবং ফাংশন। সুতরাং আমরা সেট সম্পর্কে আগেই আলোচনা হয়েছে, এখন আমরা আজকে পড়াবো ফাংশন। তো ফাংশনের আগে আমাদের জানতে হবে যে অন্বয় কি, কারণ অন্বয় যদি না হয় তখন ফাংশন হয় না। আর সেটের মধ্যে আমরা অনেকগুলো অপশন পড়েছি, এর মধ্যে একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক। কারণ এই অন্বয় জানতে হলে কার্তেশীয় স্থানাঙ্ক সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে। কার্তেশীয় স্থানাঙ্ক অথবা ক্রমজোড়, যেমন এ যদি একটা সেট হয় 1 2, বি যদি একটা সেট হয় এ বি, এরকম যদি দুটা সেট হয় তাদের মধ্যে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক কিভাবে করব, আর কার্তেশীয় স্থানাঙ্কের মাধ্যমে আমরা নির্ণয় করব তাদের ক্রমজোড়। আর ক্রমজোড় যখনই হবে তখনই রিলেশন বা অন্বয় বা সম্পর্ক স্থাপিত হবে। এই দুইটা সেটের মধ্যে আমরা কিভাবে রিলেশন করব সেটার জন্য আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক করতে হবে। কার্তেশীয় স্থানাঙ্ক কার্তেশীয় গুণজ, কার্তেশীয় স্থানাঙ্ক না, কার্তেশীয় গুণজ। কার্তেশীয় গুণজ, ঠিক আছে? কার্তেশীয় গুণজ তোমাদের কি জানা আছে কি কার্তেশীয় গুণজ কিভাবে করে? মনে আছে কি? এ ক্রস বি, যেটাকে আমরা গুণ চিহ্ন মনে করি, ক্রস গুণন, ডট গুণন, ক্রস গুণন, দুটো গুণ থাকে, একটা হলো ডট গুণন, একটা ক্রস গুণন। ক্রস গুণন কিভাবে করে? যদি আমি লিখি 1 2 দুটো উপাদান ক্রস বি, যদি লিখি এ এবং বি। এখন বলো কার্তেশীয় গুণজ করার জন্য আমাদের কি করতে হয়? এটা অবশ্যই সবাই জানো, অবগত আছো, একেবারেই সহজ। যে 1 দিয়ে 1 এর সাথে এ প্রথম বন্ধনী দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট, 1 এর সাথে বি, আবার 2 এর সাথে এ, 2 এর সাথে বি। এখন দেখো কয় জোড়া হলো। এই যে জোড়া হলো এদেরকে ক্রমজোড় বলা হয়। সুতরাং এ এবং বি দুইটা সেটের মধ্যে যে আমরা সম্পর্ক স্থাপন করলাম কার্তেশীয় গুণজের মাধ্যমে, সেটাকে বলা হয় অন্বয় বা সম্পর্ক। কিভাবে করা হলো? কার্তেশীয় গুণজের মাধ্যমে। সুতরাং অন্বয় করতে হলে কার্তেশীয় গুণজ করতে হবে, এবং জোড়ায় জোড়ায় যেটা পাবো সেটাকে বলা হয় ক্রমজোড়। ক্রমজোড় কি বলা হয়? ক্রমজোড়। এই শব্দগুলি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। ক্রমজোড়, ক্লিয়ার? আমরা দুইটা শব্দ এখানে শিখলাম, একটা হলো কার্তেশীয় গুণজ, ক্রস গুণন করতে হয় 1 এর সাথে এ, 1 এর সাথে বি, 2 এর সাথে এ, 2 এর সাথে বি। তারপর যে জোড়ায় জোড়ায় পেলাম সেটা হচ্ছে অন্বয়, যেটাকে ক্রমজোড় আকারে প্রকাশ করা হয়। সুতরাং যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, যদি আমি বলি তিনটা দেশের কথা, বাংলাদেশ সাথে যদি রাজধানী বলা হয় ঢাকা বলতে হবে, অবশ্যই আমরা ইয়া বলতে পারবো না। মনে করো এই হলো বাংলাদেশ, এ হলো ভারত, এ হলো পাকিস্তান। আর যদি বাংলাদেশের রাজধানী ঢাকা হয়, ঢাকা, ভারতের রাজধানী দিল্লি, তারপর পাকিস্তানের রাজধানী ব্যাংকক। এটা যদি হয়, দেখ সম্পর্কটা কিভাবে হবে। বাংলাদেশের সাথে অবশ্যই আমাদের এইটার সাথে সম্পর্ক করতে হবে এইভাবে, আমরা এইভাবেই দেবো, ভুল হবে না। সুতরাং আমরা এই যে সহজ একটা লাইন টানলাম, সেটি হচ্ছে অন্বয়। সেটাই কি? অন্বয়। অন্বয়টার ভিতরে দুইটা সেট থাকে। অন্বয় অবশ্যই দুইটা সেটের মধ্যে হয়। সম্পর্ক যদি করতে চাই, আমি যদি কারোর সাথে ফ্রেন্ডশিপ করতে চাই, আমি একা একা কি ফ্রেন্ডশিপ হবে? আরেকজন আমার কথা গ্রহণ করতে হবে।
যেমন আমরা ফেসবুকে ফ্রেন্ডশিপ করি, সেটার জন্য রিকোয়েস্ট পাঠাইতে হয় একজনকে, সে অ্যাকসেপ্ট করে। তো দুই পক্ষ থাকতে হয়। একইভাবে অন্যের জন্য দুইটা অংশ হতে হবে। একটা হচ্ছে এটাকে বলা হয় প্রথম সেট, এটা দ্বিতীয় সেট। প্রথম সেটের সাথে দ্বিতীয় সেটের সম্পর্ক, এটাকে এই যে দুইটা অংশ পেলাম, এই দুইটা অংশ মিলে হচ্ছে ক্রমজোড়। এই ক্রমজোড় গুলো হচ্ছে প্রথম উপাদান, এটাকে আমরা বলবো ডোমেন, আর এটা হচ্ছে রেঞ্জ। আমরা যখন অঙ্ক করব তখন শিখব। যেমন এটা যদি আমি একটা সেট তৈরি করি, অন্বয় তৈরি করি, সেটা এস দ্বারা যদি প্রকাশ করি অন্বয়, তখন হবে কি, এই বাংলাদেশ কমা ঢাকা, এই একটা জোড়। আবার ভারত কমা দিল্লি, এই আরেকটা ক্রমজোড়। তারপর পাকিস্তান কমা ব্যাংকক, এই আরেকটা ক্রমজোড়। এই তিনটা ক্রমজোড়ের নিয়ে একটা অন্বয় গঠিত হলো। তারপরে অন্বয় সম্পর্কে আমরা ভালো আইডিয়া পেয়েছি। অন্বয় হচ্ছে দুইটা সেট হতে হবে, গাণিতিকভাবে একটার সাথে একটা রিলেশন স্থাপন করতে হবে। সম্পর্ক স্থাপন করার জন্য কার্তেশীয় গুণজ করতে হবে। কার্তেশীয় গুণজের মাধ্যমে আমরা সেটা সম্পর্ক স্থাপন করতে পারি। আচ্ছা, তোমাদের আমার আওয়াজ কি শোনা যাচ্ছে কি? আমি দেখতেছি পারবিন আবিদিন পামি ক্লাস 10 রোল 8 উপস্থিত হয়েছে, থ্যাংক ইউ। আর রোল 10 সায়েন্স রোল 14, দশম শ্রেণী রোল 14, নাম হচ্ছে তোমাদের। শোনো, এই যে তোমাদের ব্যক্তিগত স্টুডেন্টের নাম লিখবা আইডিতে, বলতে হবে। যদি তুমি ফেসবুকের আইডির সেই নামটা বলো তখন সেটা বলা যায় না, ঠিক আছে? স্টুডেন্ট তোমার নিজস্ব নাম লিখতে হবে। সবাইকে দুইজনকে ধন্যবাদ দেই। আর তোমরা দুইজন যে আসো, তোমরা শেয়ার করে দাও অন্যদেরকে যে ক্লাসটা দেখা খুবই জরুরি। প্লাস ক্লাসের উপস্থিতিটা তোমাদের হাজিরা খাতায় লেখা হবে নাম, রোল এবং শ্রেণী, তিনটা বিষয় স্পষ্ট করে লিখে দিবা। নাম, রোল, আইডির নাম থাক, আইডির নিচেই তুমি নিজের নামটা লেখো, নাম, রোল এবং শ্রেণী। ক্লিয়ার? নবম, দশম, 2 শ্রেণী তোমাদের ফেসবুকে শেয়ার করে দাও তোমাদের অন্যান্য ফ্রেন্ডের সাথে। ক্লিয়ার? গ্রুপ যদি থাকে, যেন যদি 10 একটা গ্রুপ থাকে, সেই গ্রুপে শেয়ার করে দাও। আচ্ছা, এরপরে আমরা অন্বয় সম্পর্কে আমরা বুঝতে পারছি। এখন অন্বয়ের পরে, আচ্ছা, অন্বয় থেকে যদি একটা অঙ্ক করতে চাই সেটা কেমন হয়, তারপর আমরা ফাংশন বুঝাবো। কারণ অন্বয় না জানলে আমরা ফাংশন বুঝতে পারবো, কারণ অন্বয় আগে হবে পরে হবে ফাংশন, ঠিক আছে? আমরা হায়ার নিয়ে তার ডিটেইলস আলোচনা করব। যদি একটা অঙ্ক করতে চাই এই অন্বয় সম্পর্কে, তোমাদের বই অথবা আমরা এখানে দুইটা তথ্য পেলাম। আচ্ছা, একটা অন্বয়ের একটা অঙ্ক করি, তাই না? অনুশীলনী 2.2 এর 10 এবং 11 দুইটা অঙ্ক তোমাদের আছে অন্বয়ের। আমি 10তম অঙ্কটাই করি। এখানে বলা আছে যদি এ একটা সেট, এ সেটের উপাদানগুলো কি কি? 3, 4। বি উপাদানের সেটটা কি? 2, 4। এই দুইটা সেট দেওয়া আছে, এ এবং বি দুইটা সেট দেওয়া আছে। বলা আছে এক্স আছে, মানে এক্স একটা চলরাশি, এক্স আছে এর মধ্যে, তার মানে কি এই এর মানগুলি হচ্ছে এক্স এর মান, ওয়াই আছে বির ভিতরে, তার মানে এই বি আছে, এই যে 2 এবং 4টা হচ্ছে ওয়াই এর মান হয়। তবে এ ও বি এর উপাদানগুলোর মধ্যে এক্স গ্রেটার দেন ওয়াই, মানে এক্স এর মান বড়, ওয়াই এর মান ছোট। আমরা যদি অন্বয় স্থাপন করতে হয় তবে কার্তেশীয় গুণজ করতে হবে, এটা আমরা জানি। সেই কার্তেশীয় গুণজের মধ্যে ক্রমজোড় পাওয়া যাবে। সেই ক্রমজোড়ের প্রথম উপাদানটা হচ্ছে এক্স এর মান, দ্বিতীয় উপাদান হচ্ছে ওয়াই এর মান। সেই এক্স এর মান বড়, ওয়াই এর মান ছোট, সেটা গ্রহণযোগ্য হয়, সেই দিয়ে আমরা অন্বয় স্থাপন করব। ক্লিয়ার? প্রথমে এটাকে অন্বয় আকারে প্রকাশ করতে হবে। সেটার জন্য আমরা কিভাবে লিখব?
দেওয়া আছে লেখা হবে, তারপর লিখবো সুতরাং অন্যয়। আরও দেওয়া যায়, এসও দেওয়া যায়, তোমার ইচ্ছা। সেকেন্ড ব্র্যাকেট এক্স এপসিলন ওয়াই সাজ দ্যাট এক্স আছে, এটাকে এপসিলন বলা হয়, বিলংস টু বলে আছে, বাংলা অর্থ আছে, এক্স আছে এর মধ্যে, মানে এক্স এর মান হচ্ছে এই দুইটা 3 এবং 4, ওয়াই আর এপসিলন বা বিলংস টু বি, ওয়াই এর মান আছে বি এর ভিতরে, এবং x গ্রেটার দেন y। এটা হচ্ছে তালিকা পদ্ধতি। এটা কি অন্যয়ের তালিকা পদ্ধতিতে সেট গঠন পদ্ধতিতে করা হয়েছে, এটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। আমি আবার বলি, এই অন্যটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে করা হয়েছে। আমরা সেট দুই প্রকারে পড়ছি, সেট গঠন এবং তালিকা। আমরা সেট গঠন পদ্ধতিতে লেখা আছে, আমরা এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তো সেটা কিভাবে লিখবো? যেহেতু বলা আছে x এবং y, x আছে এর মধ্যে, y আছে b এর মধ্যে, মানে এপসিলন অর্থ আছে। x epsilon y such that x belongs to a, y belongs to b, এটা প্রশ্নে পাইছি এবং এটাও প্রশ্নেই পাইলাম, তাই না? এটা বের করার জন্য এখানে আমি প্রথমে বলে নিয়েছি, অন্যয় বের করার জন্য কার্তেশীয় গুণজ করতে হবে। 3 গুণ 4 ক্রস 2 গুণ 4। এখন কার্তেশীয় গুণজ অবশ্যই পারো তোমরা, আমার আগে করো তো এই মনে ভালো হবে। তোমরা অবশ্যই পারবে, কারণ একেবারে সহজ। যারা 10 এর স্টুডেন্ট, আমার মনে হয় 10 এর একটা স্টুডেন্ট আসছে, 3 2, তারপর কি হবে 3 4 4 2 4 4। এই কয়টা ক্রমজোড় পেলাম? একটা ক্রমজোড়, দুইটা ক্রমজোড়, তিনটা, চারটা ক্রমজোড়। কয়টা ক্রমজোড় পেলাম? চারটা ক্রমজোড়। এই চারটে হচ্ছে অন্যয়। আমরা ডাইরেক্ট অন্যয় কিন্তু এটা তালিকা পদ্ধতিতে লিখতে পারতাম, কিন্তু এখানে শর্ত বলছে, এই যে শর্তটা, এই প্রথম তিনটা হলো x এর মান, এটা হলো y এর মান, এটা হচ্ছে x, এটা y, এটা x, এটা y, এটা x, এটা y, এটা x, এটা y। যদি হয় x এর মান বড়, তার মানে x এর মান বড় হইতে হবে, 3 বড় y ছোট, তার মানে এটা গ্রহণযোগ্য। এটা হবে না, কেন? 3 ছোট হয়ে গেছে। 4 বড় 2 ছোট, তার মানে এটা হবে, এই দুইটা হবে। আর এটা কি x y দুটো সমান হয়ে গেছে। এখন যদি কোনো কারণে ইকুয়াল টু থাকে, তখন এই 4 4ও গ্রহণযোগ্য হবে, কিন্তু এখানে ইকুয়াল টু নাই। বুঝতে পারছো? সুতরাং এখন আমরা কি লিখব? আমাদের প্রকাশ করা হয়ে গেল, সুতরাং নির্ণয় অন্যয়। এটাই অন্যয়, কিন্তু শর্তের কারণে আমরা সবগুলি লিখতে পারবো না। নির্ণয় অন্যয় আর সমান দুইটা ক্রমজোড় 3 2, তারপর 4 2। এই এখন যদি তোমাদেরকে বলে এই যে অন্যয় স্থাপন করলা, এর থেকে রেঞ্জ কোনটা, ডোমেন কোনটা? রেঞ্জ ডোমেন, যারা লাইনে আসছো অবশ্যই রোল নাম্বার দিবে। মেহনাজ রাশেদ, মেহনাজ রাশেদ মনে হয় গাজীপুরে আছে, সে এখনো ঢাকা আসে নাই, সেই থেকে লাইভ ক্লাস দেখতেছে, ধন্যবাদ। আচ্ছা, তোমরা অবশ্যই সবাইকে জানিয়ে দাও লাইভ ক্লাসে অংশগ্রহণ করার জন্য, শেয়ার করে দাও। আমরা অন্যয় পেয়ে গেলাম। এখন যদি বলা হয় ডোমেন নির্ণয় করো, রেঞ্জ নির্ণয় করো, তার প্রথম উপাদান কি 3, প্রথম উপাদান কি 4, সুতরাং ডোমেন হচ্ছে 3 4, রেঞ্জ হচ্ছে 2 2 2 2 দুইবার বলা যাবে না, শুধু একটা 2। এখানে আমরা ডোমেন রেঞ্জও নির্ণয় করতে পারি। কি লিখবো? ডোমেন যদি লিখে দেই সেটাও ভালো হয়। ডোমেন কত হবে? প্রথম উপাদানটা, প্রথম উপাদান হচ্ছে ডোমেন, অন্যয়ের প্রথম উপাদান হচ্ছে ডোমেন, আর দ্বিতীয় উপাদান হচ্ছে রেঞ্জ। দ্বিতীয় উপাদান দুইটা কিন্তু একই, 2 2, দুইটা তো এক দুইবার লেখা যাবে না, শুধু একটা 2 লিখলে হবে। সুতরাং আমরা রেঞ্জ ডোমেন পেয়ে গেলাম। এরপর চলে আসো ফাংশন। ফাংশন হচ্ছে কারো অধীনে কিছু কাজ করা। ফাংশন হচ্ছে, যেমন এটাতে বলছিলাম অন্যয়ের জন্য দুইটা সেট দরকার, দুইটা সেটের সাথে কার্টেসীয় গুণজ করে আমরা অন্যয় স্থাপন করব। আর ফাংশন হচ্ছে একটা চলক থাকবে, তার অধীনে একটা রাশি থাকবে, একটা চলকের রাশি থাকবে, সেটা হচ্ছে অন্যয়।
ফাংশন। যদি তোমাকে এভাবে বলা হয় যে অন্যয়, কারণ সকল অন্যয় ফাংশন নাও হতে পারে, সকল অন্যয় ফাংশন নাও হতে পারে, তারপর ফাংশন, তারপর হচ্ছে একক। এটা অবশ্য হায়ার ম্যাথে আর একটু জটিল ভাবে দেখাবো, সহজ ভাবে। এই অন্যটা হচ্ছে দাদা, দাদা যদি না হয় বাবার জন্ম হবে না, বাবা, বাবা যদি না হয় ছেলের জন্ম হবে না। তার মানে এটা, এই কথা দিয়ে আমি এটাই বলতে চাচ্ছি যে দাদা যদি না হয় বাবা হবে না। তার মানে কি, আগে অন্যই হতে হবে। একটা যদি কোনো তথ্য দেওয়া থাকে সেটা আগে অন্যই হতে হবে, অন্যই হলেই আমি ফাংশন বলতে পারবো। বাবা হতেও পারে, দাদা কি, দাদার কি ছেলে হতে পারে, ছেলেই তো বাবা, হতেও পারে নাও হতে পারে। সুতরাং অন্যয় ফাংশন হতেও পারে নাও হতে পারে। যদি ফাংশন না হয় তো ছেলে হওয়ার প্রশ্নই আসে না। কোনো কারণে যদি একটা ফাংশন, একটা তথ্য সেট, সেটা যদি ফাংশন না হয় সে অবশ্যই একক হবে না, কারণ বাবা না হলে ছেলের অস্তিত্ব প্রমাণ করা যায় না, বিশ্বাস করা যায় না। সেই রকম আর যদি বাবা হয়, ফাংশন হয়, অনেক সময় ছেলে হতেও পারে নাও হতে পারে। ক্লিয়ার? সেই সম্পর্কে আমরা ডিটেইলস আলোচনা করব। সুতরাং অন্যয়ের পরে আসছে ফাংশন, অন্যয়ের পরে কি হবে? ফাংশন। এখন ফাংশন সম্পর্কে আমরা একটু আলোচনা করি। যেমন ফাংশনের প্রথম কথাটা হচ্ছে একটা চলক থাকবে, তার অধীনে বিভিন্ন মান বসিয়ে, একটা রাশি থাকবে, তার অধীনে বিভিন্ন মান বসিয়ে আমরা বিভিন্ন তথ্য পাবো। যেমন x, সরি, y সমান x প্লাস 2। এখন বলো, এই x হচ্ছে একটা চলক, এই x এর বিভিন্ন মান যদি আমি x এর মান বিভিন্ন বসাই, 2, 4, 6, এরকম 3টা 4টা মান বসাই, এটা সেট লেখার দরকার নাই, যদি এরকম মান থাকে এই মানগুলি বসাই, y এর বিভিন্ন মান পাবো না? হ্যাঁ, y এর বিভিন্ন মান পাবো। অথবা এটাকে এইভাবে লেখা যায়, f of x সমান y সমান x প্লাস 2। সুতরাং f of x এর জায়গায় যদি আমি 2 বসাই, y এর মান কত হবে? 2 প্লাস 2 সমান 4। f এর মান যদি আমি x এর মান 4 বসাই, এটা কিন্তু y এর মান, এই 4টাই কিন্তু y এর মান, কারণ দেখো সমান চিহ্ন আছে। 4 যোগ 2 সমান 6। f এর মান যদি 6 বসাই, 6 যোগ 2 কত? 8। সুতরাং এখানে এই 2, 4, 6 বসিয়ে, দেখো এটা যদি আমি চিত্রের মাধ্যমে দেখাই, 2, 4, 6 বসিয়ে আমরা কি পেলাম? এটা হচ্ছে কি চলক, মানে ডোমেন, এটা ডোমেন, আর এটা হচ্ছে কোডোমেন বা রেঞ্জ বলতে পারো। এখন আপাতত যেহেতু মান বসিয়ে পেলাম, এটাকে আমরা রেঞ্জ দিব, রেঞ্জ। দেখো 2 বসায় কি পেলাম বলো? 4 পেয়েছি, 4, 4 বসায় 6, আর 6 বসায় কি পেলাম? 8। সুতরাং এটা হচ্ছে ফাংশন। একটার অধীনে আরেকটা যদি বের করা সম্ভব হয় সেটাই কি ফাংশন। আচ্ছা, এরপরে আসো, এখানে একটা হচ্ছে স্বাধীন চলক। এখন স্বাধীন চলক কোনটা, অধীন চলক কোনটা? x হলো এই স্বাধীন চলক, y হচ্ছে কি অধীন চলক। আমরা এখানে দুইটা চলক পেলাম, একটা স্বাধীন যার মান আগে দেওয়া থাকবে, আর অধীন হচ্ছে x এর উপর নির্ভর করে y এর মান। সুতরাং x হলো স্বাধীন চলক, y হলো অধীন চলক, অধীন দৈর্ঘিকা না, অধীন চলক। আমরা দুই ধরনের চলক এখানে পেলাম, স্বাধীন চলক, অধীন চলক। আচ্ছা, এরপরে যদি আমি এই ফাংশনে কিছু অঙ্ক করতে চাই, তখন কিভাবে করব? আমরা ফাংশনটা বুঝতে পারছি তো? ফাংশনে দুই ধরনের চলক থাকে, একটা হলো স্বাধীন চলক যার উপর নির্ভর করে অন্য মান বের করতে হয়। যেমন x এর বিভিন্ন মান দেওয়া থাকলে
y এর বিভিন্ন মান বের করা যায়। সুতরাং এটা একটা ফাংশন এবং যার মধ্যে স্বাধীন চলক এবং অধীন চলক থাকবে। এখন এই জাতীয় অঙ্ক যদি আমি একটা করতে চাই ফাংশনের, তখন কি রূপ হয়? আমি কিন্তু আলাদা আলাদা দেখাচ্ছি, আবার দেখাবো ফাংশন এবং অন্যয় একসাথে। যেমন তোমাদের বইয়ের 13 নম্বর অঙ্কটা একটু খেয়াল করো। বলা আছে f of y, এখানে y হচ্ছে স্বাধীন চলক। yটা কি? স্বাধীন চলক। f of y কিউব প্লাস k y স্কয়ার মাইনাস 4y মাইনাস 8, এটা হচ্ছে একটা কি ফাংশন। f of x হতে পারতো, তখন x হচ্ছে স্বাধীন চলক। এখানে যেহেতু f of y আছে, y হচ্ছে স্বাধীন চলক। বলছে k এর কোন মানের জন্য? এখানে k এর এমন একটা কিছু মান আছে যে মানের জন্য f of -2 ইকুয়াল টু 0 হবে। তার মানে এখানে y এর জায়গায় যদি আমি -2 বসাই, এই সম্পর্কটা শূন্য হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে y k থাকার কারণে শূন্যটা হচ্ছে না। সুতরাং সেই k এর কোন মান বসাইলে আমরা y এর জায়গায় যদি -2 বসাই সেটা শূন্য হবে। তো প্রথমে এখানে f of এই y এর জায়গায় -2 বসাবো। -2 এর উপরে কিউব k -2 এর উপরে স্কয়ার 4 -2 -8। ক্লিয়ার? এখন আমরা হিসাব নিকাশ করব, যোগ বিয়োগের কাজ। কত হয়? পাওয়ার যদি বিজোড় হয় -3টা, -3টা মানে মাইনাসটা থাকবে। 2 রূপে কিউব মানে কি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, মাইনাস রূপে জোড় চিহ্ন, মাইনাসটা প্লাস হয়ে গেল। 2 দুগুণে 4 কে মাইনাস আছে +8 -8, 8 চলে গেল। 4 কে আগে লিখলাম, 8 পরে লিখলাম। এখানে লিখবা, যেহেতু দেখো প্রশ্নে লেখা আছে কিন্তু -2 = 0, এটা কি প্রশ্নে লেখা আছে না? এখন বলো, এই ডান পক্ষ যদি শূন্য হয় তাহলে বাম পক্ষ কি হবে? 0। সুতরাং 4k - 8 = 0, 4k = 8 বা k = 8/4, k = 2। এখন k এর মান যদি এখানে 2 বসায় দাও আর y এর জায়গায় যদি -1 বসাও, দেখবা শূন্য হয়ে যাবে। এইটাই বলছে এখানে k এর মান কোন মানের জন্য ফাংশনটি সত্য। তাই সুতরাং লিখে দিবা কি? কোথায় লিখবো আমি? এখানে লিখে দিই। সুতরাং k = 2 এর জন্য f of -2 = 0 হবে। অ্যানসার যদি লিখতে চাও এবার লিখলে ভালো, আর না লিখলেও হবে, তবে লেখাটাই সবচেয়ে সুন্দর। তা আমরা এই ফাংশনটা বুঝতে পারছি। এরকম ফাংশনের অঙ্ক কিন্তু অনেক আছে। যেমন তোমাদের 14 আছে, 15 আছে, 16 আছে, সবগুলি ফাংশনের অঙ্ক আমরা। আর বইয়ের অঙ্কটি একটু করতেছি এই কারণেই, কারণ আমরা কিন্তু নবম দশম 2 শ্রেণীর পড়াচ্ছি। দশম শ্রেণীর জন্য একেবারেই পুরাতন অঙ্ক অনেকবার করা হয়েছে, কিন্তু নবম শ্রেণী কিন্তু এটা আছে। নবম শ্রেণীর জন্য এটা একবারে নতুন, এই জন্য আমরা একটু ডিটেইলস আলোচনা করব। তারপর শেষে আমরা এই অধ্যায়ের সৃজনশীল দেখাবো, একটু সময় নিয়ে পড়াবো। আচ্ছা, তারপর আসো কত নাম্বার? 15 নম্বর। 15 নম্বরে দেওয়া আছে, দেখো f of x একটা ফাংশন যার মান দেওয়া আছে 2x + 1 2x - 1। আগে যেরকম y এর জায়গায় -2 বসানো হয়েছিল, এখন y এর জায়গায় আমরা কি বসাবো? তোমরা প্রশ্নটা যদি দেখো, f of 1/x², f of 1/x²। মোয়াজ্জেম হোসেন না, মোয়াজ্জেম হোসেন, সায়েন্সের রোল 14। ধন্যবাদ। ক্লাসে কিন্তু থাকতে হবে, ক্লাসে জয়েন হয়ে যদি চলে যাও তাহলে তো সম্পূর্ণ ক্লাস করা হলো না, তাই না? মোয়াজ্জেম হোসেন গত ফিজিক্স ক্লাসে তাকে দেখছি, ধন্যবাদ। আর তুমি মোয়াজ্জেম অন্য স্টুডেন্টদেরকে তুমি শেয়ার করে দাও, ক্লাসটা যেন দেখে। আচ্ছা, কি বসাবো? f এর জায়গায়
1/x², আমরা 2 1/x² প্লাস 1 2 1/x² মাইনাস 1। এটা কিসের মান? এটা বসানোর পরে পেয়েছি। উপরে যদি 2 হয় নিচে x² প্লাস 1, উপরে যদি 2 হয় নিচে x² মাইনাস 1। একা যদি থাকে আমরা জানি এই 2টা 1 এর সাথে গুণ হয়, এই 2টা 1 এর সাথে গুণ হয়। এখন খেয়াল করো, উপরে যদি 2 থাকে, আমি যদি এখানে x² গুণ করি তো x² কাটা যাবে। এখন যদি x² গুণ করি তো x² হবে। তার মানে লব ও হরে x² গুণ করব, লব ও হরে x² গুণ করব। আর যদি তুমি লসাগু করতে চাও তাও পারো, যে লসাগু করব উপরে নিচে লসাগু, তাও হবে। আমি যদি লব ও হরে x² গুণ করি তবে বেশি ভালো হবে। যেমন এখানে যদি x² গুণ করি, x² কাটা যাবে, থাকবে 2। 1 এর সাথে x² গুণ করলে x² হয়। এখন যদি x² গুণ করি হরে, x² কাটা যাবে, থাকবে 2 মাইনাস 1 এর সাথে x² গুণ করলে x² হয়ে গেল। এই তো হয়ে গেল। এখন যদি তুমি প্রদত্ত রাশি লেখো, লিখে মান বসায় দাও, তাও হবে। অথবা তুমি যদি প্রশ্নের দিকে তাকাও, f of 1/x² প্লাস 1 f of 1/x² মাইনাস 1, তার মানে এটার নিচে একটা মনে মনে যদি 1 আমি ব্যবহার করি, যেন এখানে একটা মনে মনে 1 আছে, তখন যোজন বিয়োজন করলে হয়। যেমন দেখো f of 1/x² প্লাস 1 f of 1/x² মাইনাস 1, এটার নিচে কি আছে? মনে মনে একটা 1, যোজন বিয়োজন। আমরা এই পক্ষে সে একই কাজ করতে পারি, এটা সহজ আমি মনে করি। আর যদি তোমরা প্রদত্ত রাশি লিখে মান বসাও তাও হবে। এখন দেখো x² চলে গেল, বাদ যায়, কেউ কাটাকাটি করবে না। কেউ অনেকে আছে 3 বিয়োগ 3 এবার কাটলে কি ভুল হবে না? অঙ্কটাই বাদ চলে গেল। তোমরা বিয়োগ মানে বাদ দেওয়া, x² চলে গেল, 2 আর 2 4, 2 2 চলে গেল, 2 আর x² 2x, 2টা কাটলে 2x²। অ্যান্সার কত পেলাম? এইটা অ্যান্সার 2/x²। ক্লিয়ার? দেখো এখানে যোজন বিয়োজন করলেই অঙ্কটা সহজ হয়ে যায়। আমরা যোজন বিয়োজন না করেও অঙ্কটা করতে পারি, আমার মনে হয় সবাই পারে, লাইফে এসেও চলে যায়। আচ্ছা, এরপরে আসো আরেকটা অঙ্ক করি, যদিও সময় প্রায় শেষ পর্যায়ে। 14 15 16, কারণ এখানে আমি যে 3টা অঙ্ক করেছি এই 3টা অঙ্ক দিয়ে সৃজনশীল বেশি আসে। এই 15 তারপর 16 14 এগুলি দিয়ে কি সৃজনশীল বেশি আসে, এই জন্য আমি এইগুলি করাচ্ছি। আগে বইয়ের অঙ্কটি একটু শেষ করি, তারপর অবশ্যই আমরা সৃজনশীল আলোচনা করব। 16 নাম্বার g of x, এখানেও x হচ্ছে একটা স্বাধীন চলক। x কি স্বাধীন চলক, আছে কি 1 plus x² plus x⁴ by x²। দেখো প্রদত্ত রাশিতে প্রমাণ করতে বলছে যে x এর জায়গায় যদি 1/x² বসাই যা হয়, x² এর জায়গায় যদি শুধু x এর জায়গায় x² বসাই তা হয়। আবার বলি, এই x এর জায়গায় যদি আমি 1/x² বসাই যা হবে উত্তর। যদি g of x² বসাই একই হবে, এটাই প্রমাণ করতে বলছে। আমি দেখি বসায়, শুধু মান বসাই, ফাংশনের কাজ হলো মান বসানো আর কিচ্ছু না। তা আমরা এই জায়গায় শুধু 1/x² মান বসাবো। তো দেখো যে জায়গায় x আছে এখানে কিন্তু 1/t², 1/y², 1/s² এরকম আসতে পারে, x ছাড়া অন্যটাও আসতে পারে। তো x এর জায়গায় 1/x², এর উপরে দেখো আরেকটা স্কয়ার আছে, x এর জায়গায় 1/x², এর উপরে দেখো একটু উপরে 4 আছে, এটা দিতে হবে কিন্তু, ভিতরে স্কয়ার বাইরে আরেকটা স্কয়ার। এখন যদি আমি হোল স্কয়ারটা উঠায় দেই, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, দেখো এটুকু বুঝতে পারছো কিনা? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর নিচে কি লেখা যায় 1/x⁴।
1/x⁴ দেখা যাচ্ছে তো? আরেকটু এদিকে নিয়ে দিই। এখন যদি উপরে লসাগু করি কি হয়? x⁸ লসাগু, বড়টা কি হবে? লসাগু হবে x⁸। x⁸ এর সাথে 1 গুণ করলে x⁸ প্লাস x⁴ x⁸ যদি ভাগ করি, বৃত্তে একটা হলে পাওয়ারগুলি বিয়োগ হয়, কত হলে x⁴ x⁸ কাটা যায়। এই সবাই বুঝতে পারছো? এখন যদি আমি এটাকে এখানে করি, উল্টায়া দেওয়া হয় x⁸ প্লাস x⁴ প্লাস 1, x⁸ কে x⁴ ইন্টু x⁴ লিখি। দেখো x⁸ কি দিয়েছি? x⁴ যাতে আমরা এই দুটা কাটতে পারি। রইল কি x⁸ প্লাস x⁴ প্লাস 1 x⁴। ক্লিয়ার? আমি এই দুটা লাইনের পরে এই দুটা লাইন তোমরা নিচে নিচে লেখো। এখন আমরা বসাবো কি? x এর জায়গায় শুধু x², 1 x² এর উপরে আরেকটা স্কয়ার, x² এর উপরে আরেকটা 4, x² উপরে আরেকটা স্কয়ার দিব। ক্লিয়ার? তাতে কি হয় বলো? 1 প্লাস x⁴ প্লাস x⁴ 4 দুগুণে 8 x⁴। দেখো এটা কিন্তু একই রকম, শুধু সাজিয়ে লিখবো আমরা। 8 আগে x⁴ পরে প্লাস 1 x⁴। এখন দেখো এটা হয়ে গেছে। তার মানে আমরা কি লিখতে পারি? g অফ 1/x² বসালে যা হয়, g অফ x² বসালে তাই হয়। এই দুইটা যেহেতু সমান, এই জন্য যে মানটা বসাইছি, যা বসাইলাম তা দুইটা কি হবে? সমান হবে, একই হবে ভ্যালু। এই প্রমাণিত। দেখাইতে বলছে নাকি? শর্ট বা দেখানো হলো লিখে দাও। দেখানো হলো, এটা লিখলে হবে। আশা করি তোমরা এই অঙ্কগুলি বুঝতে পেরেছ। আগামী ক্লাসে আবার আমি এই ফাংশন এবং অন্যয় এবং ফাংশন নিয়ে হাজির হব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী ক্লাসে আবার ফাংশন অন্যয় দিয়ে ক্লাস দেব। আর তোমরা যারা অনুপস্থিত, এখনো লাইভ ক্লাসে আসতেছে না, যারা আসতো তারা অবশ্যই মেসেজটা দিয়ে দাও যেন অবশ্যই ক্লাসটা যেন করে। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।